তেহরানে ব্যাপক অভিযান চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের পাল্টা হামলা, মিত্র দেশের মার্কিন ঘাঁটি ও রাডার ধ্বংস। আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে পাল্টা অভিযান নয়, ঘোষণা ইরানের। সীমিত পরিসরে চালু হলো দুবাই বিমানবন্দর। ফিলিং স্টেশনগুলোয় আজও দীর্ঘ লাইন, বাড়তি সংগ্রহের আশায় অনেকেই ছুটছেন পাম্পে পাম্পে। মজুতদারি বরদাস্ত নয়, হুঁশিয়ারি মন্ত্রী। আমাদের আরো দুটো ভ্যাসেল আসছে 9 তারিখে, সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই। আমি মহাখালী দিয়ে গেলাম, একটা পাম্প খোলা নেই, সবগুলো পাম্প বন্ধ। 300 টাকা দিতে আছে, 50 তেল তো পুরাই হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে বেচার মতো কিছু নাই, আমরা আগামী কালকের জন্য ওয়েট করছি। খামখেয়ালি নয়, স্পিকারকে অভিভাবক মেনে এগিয়ে যাবেন বিএনপি এমপিরা। পার্লামেন্টের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেব। পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। নরসিংদীর পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর। চিকিৎসক ও স্টাফ অনুপস্থিত থাকায় ক্ষোভ, করতে হবে জবাবদিহি। ভাবছিলাম যে সব ডাক্তার পাবো, ডিউটি বাউন্ড পাবো সবাইকে, কিন্তু সেটা পাইনি। আমার উপর তো ক্ষমতা আছে না, সবার সাথে আলাপ করে নিয়ম অনুযায়ী যা করা যায় তাই করি। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। তেহরান বিপর্যস্ত, ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে দেশটির আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল। রাতভর দফায় দফায় হামলা, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেল আবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি। কোম শহরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। বিস্ফোরণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজ। বিধ্বংসী অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম। ইরানের মিসাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ। চলমান যুদ্ধে খুবই ভালো অবস্থানে রয়েছি আমরা। তাদের সেনা, নৌ ও বিমান 3 বাহিনী ধ্বংস হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, তার উপর তাদের নেতারাও নেই। তাদের 32টি জাহাজের সবগুলোই পানির নিচে। ইরানের প্রথম 2 স্তরের সব গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের। জানান, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই তেহরানের। একদল অসুস্থ মানসিকতার নেতাদের জন্য অনেক মানুষ মারা যাচ্ছিল, অনেকের জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছিল। আমাদের সামনে 2টো পথ ছিল, হয় এই পরিস্থিতি বছরের পর বছর সহ্য করা, না হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। আমরা ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার জন্য আমাদের সেনাবাহিনীর উপর গর্বিত আমি। মার্কিন সেন্টকম জানিয়েছে, 1 সপ্তাহে ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা, অবকাঠামো, এমনকি আবাসিক এলাকাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
পারস্য উপসাগরের কাছে মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দেশটির গণমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। জানা যায় পারস্য উপসাগরে অবস্থান করছিল প্রিমা নামের মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারটি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও তা অমান্য করায় ট্যাঙ্কারটির উপরে আইআরজিসির নৌবাহিনী হামলা চালায়। এখনও কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ইরানের মেরিন ট্রাফিক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায় জ্বালানি তেল ও রাসায়নিক পরিবহন করছিল ওই ট্যাঙ্কারটি। ইরানের অব্যাহত হামলায় বাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। শনিবার রাত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত ইসরায়েলিরা এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। এদিকে আরব দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন ধরনের মিসাইল ছুড়েছে ইরান। বাহরাইন, কাতার, সৌদি আরবের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেই ধ্বংস করা হয়েছে বেশ কিছু মিসাইল। ইরানি মিসাইল আঘাত হানতেই ভয় আতঙ্কে ছুটোছুটি ইসরায়েলিদের। যে যেভাবে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। আয়রন ডোম কিংবা ডেভিড স্লিংয়ের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইরানের মিসাইল। আবাসিক এলাকা সহ কৌশলগত অবস্থানে আছড়ে পড়ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। শনিবার নতুন করে হামলার পরিধি বাড়ায় তেহরান। নতুন ধরনের মিসাইল দিয়ে চালানো হয় হামলা। ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত 200-র বেশি মিসাইল ছোড়া হয়েছে। বাংকারে স্থান সংকুলন না হয় বিভিন্ন স্থাপনার আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। প্রাণ বাঁচানোর তাগিদে সেখানে অবস্থান করতে বাধ্য হচ্ছে তারা। এদিকে শুক্রবারের ব্যাপক ক্ষয়ক্ষতির পর শনিবারও বিস্ফোরণ হয়েছে জেরুজালেমে। এর পাশাপাশি তেল আবিব এবং হাইফাতেও আঘাত হানে মিসাইল। শুধু ইসরায়েলি নয়, আরব দেশগুলো থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা জোরদার করেছে ইরান। আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হামলা হয়েছে ইরাকে। টার্গেট করা হয় একাধিক তেল ক্ষেত্র। বসরায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলা হয়। ধ্বংস করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থার্ড রাডার। কাতারের মার্কিন ঘাঁটিতে থাকা FS-132 রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার মধ্যেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সমঝোতার আভাস দিল ইরান। প্রতিবেশীদের উপরে হামলায় দুঃখ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে আর পাল্টা হামলা চালাবে না তেহরান। এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক দাবি করে নাগরিকদের বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সীমিত পরিসরে দুবাই ও আবুধাবি থেকে বিমান চলাচলের অনুমতিও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এক সপ্তাহ ধরে এভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান। হামলা হয়েছে এয়ারপোর্ট, জ্বালানি আর আবাসিক হোটেল সহ বিভিন্ন স্থাপনায়। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। তবে শনিবার হঠাৎই নিজেদের অবস্থান পরিবর্তনের ঘোষণা দেয় তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আরব দেশগুলোতে হামলার কোনো অভিপ্রায় ছিল না দেশটির। সৌদি আরব, কাতার আর বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য ছিল বলে জানান তিনি। প্রতিবেশী দেশগুলোয় হামলার জন্য ক্ষমাও চান ইরানি প্রেসিডেন্ট। আমি ইরানের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাই। তবে দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর আর হামলা না হলে আমরাও আর আক্রমণ করব না। গতকাল ইন্টারিম কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্টের এমন বক্তব্য প্রকাশ হতে না হতেই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে আসতে থাকে ইতিবাচক সংকেত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন স্বাভাবিক দাবি করে নাগরিকদের মুঠোফোনে বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাতারের জনগণের আর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও জানানো হয় খুদে বার্তায়। সীমিত পরিসরে দুবাই আর আবুধাবির বিমানবন্দর দিয়ে বিমান চলাচলের অনুমতি দিয়েছে আরব আমিরাত সরকার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এখনও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ওয়াশিংটনের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে তেহরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। সরকারের পক্ষ থেকে বারবার নিশ্চয়তার পরও পাম্পগুলোতে তেল সংগ্রহে মানুষের হুড়োহুড়ি বাড়ছে। রাজধানীর প্রতিটা পাম্পেই ব্যাপক চাপ দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেকেই ক্ষুব্ধ। পাম্প কর্তৃপক্ষ বলছে, তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও গত দুদিনে
কয়েক গুণ বিক্রি বেড়েছে। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। ভোর থেকেই জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে লাইনের শেষ খুঁজে পাওয়া দেয়। আসাদগেট ফিলিং স্টেশনে তেলের জন্য গাড়ির সারি জিয়া উদ্যান ছাড়িয়ে যায়। চালকরা বলছেন তেল না পেলে গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে, তাই কেউ কেউ সেহরির পর থেকেই পাম্পে তেলের অপেক্ষায়। ভোর 6টা থেকে লাইন দিছি, এই যে এখন বেলা বাজে 10:41। এখন তো তেলের ডিপো পর্যন্ত পৌঁছতে পারি না। আমি মহাখালী দিয়ে গেলাম, একটা পাম্প খোলা নেই, সবগুলো পাম্প বন্ধ। দাম বেড়ে যাবে এই আতঙ্কে কেউ কেউ আগেভাগেই তেল সংগ্রহ করছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় গাড়ি চালকরা। অক্টেন নাই, ডিজেল নাই, লাইনে গ্যাস নাই, কেউ লাইনে দাঁড়াবেন না। 10 লিটার তেল নিতে গেলে আবার যদি 10 লিটার নেওয়া লাগে, তাহলে ওই 10 লিটার পুইরে আবার 10 লিটার নেওয়া লাগবে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যখন কাঙ্ক্ষিত তেল পাওয়া যায়, তখন চালকের মুখে যুদ্ধ জয়ের হাসি। যদিও চাহিদা অনুযায়ী তেল যথেষ্ট নয় বলে দাবি তাদের। 300 টাকা দিতে আছে 50 তেল তো পুরাই হয়েছে, বারবার স্টার্ট আর অফ করতে করতে। আর আমাদেরও সিন্ডিকেটের দাম বাড়ানোর লেগে এটা করতেছে। কষ্টের পরে তো পাওয়ার পর একটু স্বাভাবিক যা লাগে আর কি হ্যাপি। এদিকে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় শেওড়াপাড়া, তালতলা, মহাখালীর কয়েকটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন দীর্ঘ সময় লাইনে থাকা চালকরা। তেল ছিল, মাইক দিয়ে বলতেছে মিটারটা বন্ধ কর, মিটারটা বন্ধ কর। তারপরে মাইক দিয়ে বলার পরে মিটার বন্ধ করে দিয়েছে, এখনকার তেল নাই। বুঝতেছি না যে আসলে আমি কিভাবে বাসায় যাবো, আমার তেলই নাই। একটু তেল নাই, সাধারণত তারা যদি 200 টাকা 100 করেও দিত। আমাদের কাছে এই মুহূর্তে বেচার মতো কিছু নাই। আমরা আগামীকালকের জন্য ওয়েট করছি, ডিপো যদি চালু হয়। পাম্প কর্তৃপক্ষ বলছে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। সরকারি নির্দেশনা মেনে তেল দিচ্ছেন তারা। আতঙ্কে বেশি তেল সংগ্রহ না করার অনুরোধ তাদের। আমি একটা জিনিস অনুভব করছি যে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তো আমি বলবো যে ডাটা নির্ভর যেন আমরা থাকি, আতঙ্কিত যেন না হয়। যেহেতু সরকার বলছেন কোনো সমস্যা নেই, আমরা যেন সরকারকে সবাই একটু সহযোগিতা করি এই জায়গাটাতে। এদিকে শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রেস নোট জারি করে জ্বালানি তেলের বিক্রির সীমা নির্ধারণ করে দেয়, যেখানে বলা হয়েছে মোটরসাইকেলে দিনে 2 লিটার ও প্রাইভেট কারে 10 লিটার, মাইক্রোবাসে সর্বোচ্চ 25 লিটার, বাসে 80 লিটার ও দূরপাল্লার বাসে সর্বোচ্চ 220 লিটার তেল সরবরাহ করা যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধ পরিস্থিতিতে প্রয়োজনীয় জ্বালানি তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহ সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার। এ তথ্য জানিয়ে জ্বালানি বিভাগ বলছে, এখন পর্যন্ত তেলের মজুদ পর্যাপ্ত। সংকট মোকাবেলায় জনগণকে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি আমদানির কথা জানিয়েছে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জানিয়েছেন, আপাতত তেলের দাম বাড়াবে না সরকার। আর যুদ্ধ না থামলে বা সংকট আরও ঘনীভূত হলে তা সামাল দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি মন্ত্রণালয়ের। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের পাশাপাশি মালয়েশিয়া বা ভারত থেকেও আমদানির প্রস্তুতি নিতে হবে। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। যুদ্ধ শুরুর সপ্তাহ না পেরোতেই আন্তর্জাতিক বাজারে দিন দিন বাড়ছে জ্বালানি তেলের দাম। এরই মধ্যে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে $92। ইরান ইসরায়েল যুদ্ধের পর গড়ে দাম বাড়ল 30% মতো। ফলে সারা পৃথিবীতেই টালমাটাল জ্বালানির বাজার। ইস্টার্ন রিফাইনারি দেশের একমাত্র তেল শোধনাগার। পেট্রোলিয়াম কর্পোরেশনের হিসেবে ডিজেল পেট্রোল যা আছে তা দিয়ে চলবে আর 11-12 দিন। অকটেনের মজুদ আছে 3 সপ্তাহের মতো। এসব খবরে উদ্বেগ বেড়েছে মানুষের। অনেকটা ভয় আর আতঙ্ক থেকে পেট্রোল পাম্পগুলোতে তাই উপচে পড়া ভিড়। এরই মধ্যে রেশনিং প্রক্রিয়া চালু করে যানবাহন অনুযায়ী সর্বোচ্চ তেল নেয়ার পরিমাণ বেঁধে দিয়েছে সরকার। এখন তেল ছাড়া তো মার্কেটিং এ জব করি, উপায়ও নাই। তেলের সংকট, যার কারণে তেল পাচ্ছি না ভাই। দিন শেষে ওনারা তো পাম্পে কিন্তু তেল ঠিক স্টক করে রাখতেছে, কিন্তু আমাদের দিচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দেবো তেল? এ অবস্থায় বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আনতে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা ফার ইস্ট কান্ট্রি বলি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতন সেই ধরনের দেশগুলো এক ধরনের উৎস হতে পারে। আর একটা উৎস যেটা আছে সেটা হলো যে আমাদের এই সামগ্রিক পরিস্থিতিতে ভারতের সাথে যে পাইপলাইনটা আমাদের আছে ডিজেলের, সেই পাইপলাইনের মাধ্যমে যদি আমরা ভারত থেকে আমদানি করতে পারি তাহলে একটা স্বস্তি আমাদের আসতে হবে। সে বিষয়ে আমাদের কূটনৈতিক তৎপরতাটা দরকার আছে।
সংকটের পূর্বাভাস পেয়ে বিকল্প পথে হাঁটছে জ্বালানি বিভাগও। বিপদের এই সময়ে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর। জ্বালানির জন্য তো আমরা আমদানি নির্ভর, এটা তো অস্বীকার করে লাভ নেই। তো এখন যেখান থেকে মূলত সোর্সিংটা হয় সেসব জায়গায় সংকটটা বাড়ছে। তাই এক্সট্রিম কেসে আমাদের তো সব অল্টারনেটিভ ভাবতে হবে। যদি সংকট আরো ঘনীভূত হয় তখন আরো নতুন নতুন বিকল্প এক্সপ্লোর করতে হবে। এখন পর্যন্ত আমরা বেশ কিছু বিকল্প নিয়ে কাজ করছি আর কি। উচ্চ মূল্যে কিনে হলো সাপ্লাইটা স্মুথ রাখার চেষ্টা করছি। আমরা জানি না কতটুকু পারবো। বিদ্যমান পরিস্থিতি নিয়ে ছুটির দিন শনিবারও জ্বালানি খাতের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য করণীয় নিয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দেন সরকার প্রধান। আমার মজুদ আছে, কিন্তু ওই যুদ্ধ কবে থামবে কেউ তো আমরা জানি না। তা আগে থেকে আমার ঘর ঠিক করতে হবে না, সঞ্চয়তে রাখতে হবে না? সেই জন্য আমরা এই সঞ্চয়টা করছি। আমাদের আরও 2টো ভ্যাসেল আসছে 9 তারিখে। সুতরাং আমাদের যে শর্টেজ পড়ার কোনো সুযোগ নাই, তো তারপরেও যেহেতু যুদ্ধ চলছে তো আমাদেরকে খুব হিসাব করে চলতে হবে। মন্ত্রী স্পষ্ট করেন, কোনোভাবেই মজুতদারি বরদাস্ত করবে না সরকার। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে দলীয় সংসদ সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। সকালের পর্বে অংশ নিয়ে তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, খামখেয়ালি নয়, জাতীয় সংসদে স্পিকারকে অভিভাবক মেনেই বিএনপি সংসদ সদস্যরা এগিয়ে যাবেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। বিএনপির 208 এমপির মধ্যে 70 ভাগই নতুন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের তাদের জানার আছে অনেক কিছুই। তারই কর্মশালা গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে। দুদিনের কর্মশালার শেষ দিন আজ। সকালের সেশনে অংশ নেন ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এমপিরা। সংসদ কার্যকর করতে এমপি ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে তুলে ধরা হয়, যার দিক নির্দেশনা দেন পার্লামেন্ট বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ নেতারা। জাতীয় পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসাবে যখন তাকে দায়িত্ব পালন করতে হবে এবং তার সবটাই করতে হবে একটা রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে, এটি খামখেয়ালি বা খেয়াল খুশির মতো করা যায় না। ফলে স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। সংসদের আচরণবিধি, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ ও কমিটিগুলোর কার্যক্রম সহ প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে ধারণা নেন এমপিরা। দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। আশা করি আমাদের ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। নতুন সংসদ সদস্যরা বলছেন, দলের পক্ষ থেকে এমন আয়োজন বাড়িয়েছে আত্মবিশ্বাস। সংসদকে জনমুখী ও কল্যাণকর করতে সর্বোচ্চটাই দেবেন তারা। মানুষের আশা প্রত্যাশাটা অনেক বেশি এই সংসদের কাছে। এই সংসদটা আসলে আমরা যাতে ভালো করে চালাতে পারি, এবার আমরা যাতে মানুষের কল্যাণে যাতে কাজ করতে পারি, এরকমই আমাদের পরামর্শ দিয়েছে। সংসদ সদস্য হিসেবে আমাদের অভিজ্ঞতা ছিল না, এবার নতুন অভিজ্ঞতা বা নতুন বাস্তবতা, এই বাস্তবতার মধ্য দিয়ে আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, বলতে হবে এবং অ্যাক্ট করতে হবে। আগামী 12ই মার্চ রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেপ্তার করে। একাধিক মামলায় সে সময় তারেক রহমানকে রিমান্ডে নেওয়া হয় এবং গ্রেপ্তারের পর প্রায় 18 মাস তিনি কারাগারে ছিলেন। পরে 2008 সালের 3 সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। কারাবন্দী থেকে নির্বাসন, রাজস্বিক প্রত্যাবর্তন শেষে জনতার রায়ে প্রধানমন্ত্রী সেই তারেক রহমান। 7 মার্চ 2007 সাল। সেদিনের সকালটা ছিল স্বামীহারা স্ত্রী খালেদা জিয়ার জন্য এক বিভীষিকাময়। বিনা ওয়ারেন্টে তার বড় ছেলে তারেক রহমানকে মইনুল রোডের বাসা থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। কেন, কি অপরাধে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বুকের মানিককে? তৎকালীন সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী এমন প্রশ্ন করলেও উত্তর মেলেনি। পরবর্তীতে তারেক রহমানের নামে 13টি মামলা দায়ের করে 11 সরকার।
1974 সালের বিশেষ আইনে দেওয়া হয় ডিটেনশন। 6 দফা 13 দিনের রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি রাজনীতি ছাড়ার মানসিক চাপ দেয় তৎকালীন মঈন ফখরুদ্দিনের সরকার। 2007 সালের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সেই নিপীড়নের কথা তুলে ধরেন তারেক রহমান। বন্ধ করে দেওয়া হয় চিকিৎসা সেবা, অবনতি হয় শারীরিক পরিস্থিতির, ভেঙে যায় মেরুদণ্ডের 6 ও 7 নম্বর হাড়। সেই ঘটনার অন্যতম সাক্ষী প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিক রহমান রোম্মন। যখন ওনাকে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তখন মানে উনি বারবারই ওনার কথা ভাবেননি, কিন্তু ওনার ফ্যামিলি এবং আমাদেরকেই বারবার বলেছিল যে সাবধানে থাকতে। 7 মার্চ যে ওনাকে যেভাবে অন্যায়ভাবে নিয়ে যাওয়া হয়েছিল, যেভাবে ওনার বিরুদ্ধে যে বিনা ওয়ারেন্ট এবং বিনা মামলায় অ্যারেস্ট করা হয়েছিল, এটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে আমাদের। আটকের মাত্র 6 মাস আগেও তারেক রহমান ছিলেন বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয় চরিত্র। তৃণমূল সম্মিলন করে সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করেছিলেন তিনি। মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান থাকলেও তিনি ছিলেন না সরকারি কোনো দায়িত্বে। অথচ সেই নেতার বিরুদ্ধে নানা মিথ্যা অভিযোগ এনে ষড়যন্ত্রমূলক মামলা করে সেনা সমর্থিত 11 সরকার। প্রচণ্ড অসুস্থ অবস্থায় 2008 সালের 3 সেপ্টেম্বর মুক্তি পান তিনি। চিকিৎসার জন্য সেই দিনই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। 111 সরকারের ধারাবাহিকতায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করে। পরে আদালত থেকে ন্যায় বিচার পেয়ে মামলা থেকে নিস্তার পান তিনি। বিএনপি নেতাদের দাবি, সবগুলি মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নির্বাসিত জীবন থেকেও তারেক রহমান বিএনপির হাল ধরেন, ক্ষমতা আর জনতার প্রশ্নে পক্ষ নেন জনতার, সরব থাকেন শেখ হাসিনা সরকারের দুর্নীতি, অনিয়ম আর দুঃশাসনের বিরুদ্ধে। ভোটের অধিকার আদায়ে আপোষের বদলে সংগ্রামের কঠিন পথ বেছে নেন তিনি। নির্বাসিত জীবন শেষে 2025 সালের 25 ডিসেম্বর দেশে ফিরেন। ছুটে যান জনতার কাছে, তুলে ধরেন দেশ গড়ার পরিকল্পনা, তৈরি করেন ইতিহাস। জনতার রায়ে বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর তাদেরই সন্তান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। 20তম কারাবন্দী দিবস উপলক্ষে এবারও ঘরোয়া আয়োজনে সীমাবদ্ধ বিএনপির দলীয় কর্মসূচি। মসজিদ মাদ্রাসায় রাখা হয়েছে মিলাদ মাহফিল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রমজানে অসাধু উপায়ে নিত্য পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম, আলেম উলামা, মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন, যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে প্রতিবছর পর্যায়ক্রমে 5 লাখ পরিবারকে যাকাত দেবে সরকার। এবং শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ইফতার আয়োজনে এসব কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতি রমজানের প্রথম দিনে এতিম ও ওলামা মাশায়েখদের সম্মানে বিএনপি ইফতার মাহফিলের আয়োজন করলেও এবার সেই ঐতিহ্যে ছেদ পড়ে। রমজানের 17তম দিনে যমুনায় দেশের বিশিষ্ট আলেম ও এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন প্রধানমন্ত্রী। মা খালেদা জিয়ার পথ অনুসরণ করে এতিম শিশুদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। দারিদ্র্য বিমোচনায় জাকাত ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করেন সরকার প্রধান। বলেন, প্রতি বছর হতদরিদ্র 5 লাখ পরিবারকে 50,000 থেকে 1 লাখ টাকা জাকাত দেওয়ার চিন্তা করছে সরকার। ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতো। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। এ সময় রমজানকে লাভ ও লোভের মাস বানিয়ে মানুষকে কষ্ট না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুদ্ধ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। জনগণের কল্যাণে সরকারের প্রতিটি কর্মসূচি ঠিকভাবে বাস্তবায়নে সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সরকার। নরসিংদীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে দায়িত্ব অবহেলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। একই দিন রাজধানীতে এক নীতিগত সংলাপে অংশ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত জানান, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শিগগিরই চালু হবে ই-হেলথ কার্ড। শনিবার সকাল 8:30 পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতালে ঢুকেই প্রথমে চিকিৎসক ও স্টাফদের হাজিরা খাতা এবং ডিউটি রোস্টার যাচাই করেন মন্ত্রী। এ সময় কয়েকজন চিকিৎসক ও কর্মচারীর অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। মাত্র 24 ঘন্টা আগে রিপোর্ট হওয়ার পরেও ভাবছিলাম যে সব ডাক্তার পাবো, ডিউটি বাউন্ড পাবো সবাইকে, কিন্তু সেটা পাইনি। এই হাসপাতালে আপনার টোটাল 27টা পোস্ট আছে, কর্মরত আছেন পোস্টেড ডাক্তার আছে 21 জন, তার মধ্যে আমরা প্রেজেন্ট পেয়েছি 8 জন। হাসপাতালের লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের অভিযোগ ও সমস্যার কথা শুনেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। চাকুরি তো এটা না, মানুষের সেবা করবেন। আমরা তো বলতেছি আমরা জনগণের গোড় ধরে আমরা পাবলিক হেলথ কেয়ারটা আমরা পৌঁছে দেবো, চিকিৎসা সেবা পৌঁছে দেবো। পরে জরুরি বিভাগ, প্যাথোলজি ল্যাব ও বহির্বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওষুধের মজুদ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী। এদিকে রাজধানীতে স্বাস্থ্য খাতে সংস্কার এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক সংলাপে অংশ নিয়ে ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। ই-হেলথ কার্ড নিয়ে আমরা কাজ করা শুরু করব এবং সেটার যে প্রযুক্তিগত কাঠামো, সেটা বাস্তবায়নের যে রোড ম্যাপ আপনারা যথার্থই উল্লেখ করেছেন যে এই ধরনের একটা উদ্যোগ, এটা কিন্তু বিশাল উদ্যোগ। প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার 180 দিনের একটি কর্মসূচিও হাতে নিয়েছে বলেও জানান তিনি। কাজ করে জিনিসটা সমাধান করা খুব জরুরি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনে শিশু প্রহর ঘিরে জমে ওঠে অমর একুশে বইমেলা। সকাল থেকে শিশু প্রহরে ক্ষুদে পাঠকদের আনাগোনায় মুখর ছিল সোহরাওয়ার্দী উদ্যানের মূল প্রাঙ্গণ। হরেক রকম বই কেনার পাশাপাশি পাপেট শো সহ নানা আয়োজনে মেতেছে শিশুরা। পাপেট শোর মাধ্যমে শিশুদের বার্তা দেওয়া হয় বই পড়া আর ভালো কাজের। বায়োস্কোপে দেখানো হয় শিক্ষামূলক নানা গল্প এবং শিশুদের নিয়ে পরিবারের বড় সদস্যদের পদচারণায় উপভোগ্য হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শিশুদের কিনে দিচ্ছেন নানা পছন্দের বই। অভিভাবকরা বলছেন, এ ধরনের আয়োজন চার দেয়ালের গণ্ডি থেকে পেরিয়ে শিশুদের মনোজগৎ ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে ভূমিকা রাখবে, আর সেই সাথে নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আগ্রহী করে তুলবে। গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসার বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঝুট বোঝাই ট্রাক ও ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 3 লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগীদের অভিযোগ, খান ট্রেডিং এর প্রোপ্রাইটার কৌশিক খানের সাথে মানুল ফ্যাশন গার্মেন্টসের ঝুট ক্রয় বিক্রয়ের একটি চুক্তি রয়েছে, আর সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা। স্থানীয় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে 2 থেকে 250 লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়, কয়েক রাউন্ড গুলি ছুড়ে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করেন ঝুট ব্যবসায়ীরা। ঈদ সামনে রেখে পুরুষদের জন্য রকমারি ডিজাইনার ফ্যাশনের জুতা, স্যান্ডেলের পসরা সাজিয়েছে নামি দামি ব্র্যান্ড সহ দেশীয় অনেক প্রতিষ্ঠান। এখনও কেনাকাটার বড় ধুম না পড়লেও বিক্রেতারা বলছেন, আর কয়েকদিনের মধ্যেই জমে উঠবে ছেলে বুড়ো সবার জুতা কেনার হিড়িক। ঈদে চাই নতুন জুতা। পোশাকের সাথে মানানসই জুতা খুঁজতে ক্রেতাদের ভিড় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে। ঈদের জন্য জুতা কিনতে আসি। পাঞ্জাবি ক্ষেত্রে তো আসলে শুজ যায় না, তারপরেও নিউ অ্যারাইভাল কোনটা আসছে ওই জন্য একটু চয়েস করে রাখছি আর কি। শু টাইপের খুঁজছিলাম, যার একসাথে ফর্মাল কাজও হয়ে যাবে, একটা ঈদও পার হয়ে যাবে এই জন্য। পোশাকে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবির সঙ্গে স্যান্ডেল বা নাগরা। নামাজের পর ফর্মাল লুকের জন্য অনেকেই বেছে নিচ্ছেন জুতা, কেডস কিংবা বুট। ক্রেতাদের পছন্দ মাথায় রেখে ট্রেন্ডি ডিজাইন আর স্টাইলিশ ফুটওয়্যার এনেছে ব্র্যান্ডগুলো। পাঞ্জাবির সাথে ব্ল্যাক স্লিপারটা আমার পছন্দ। দামে একটু কম, একটু আরামদায়ক, টেকসই তো হতেই হবে অবশ্যই, এবং দেখতে সুন্দর। যেরকম চাচ্ছি আসলে ওরকম পেয়ে যাচ্ছি। এবার ঈদে বেশ কিছু কালেকশন আছে।
বিক্রেতারা বলছেন বাজার এখনো জমেনি, বেতন বোনাস পেলেই বাড়বে কেনাকাটার চাপ। কাস্টমারের চাপ এখনো তেমন একটা নাই, কিন্তু আশা করা যায় শুক্রবারের পর থেকে চাপটা বাড়বে। কালেকশনও ভালো আছে, কাস্টমারও আসতেছে, বেচাকেনা ভালো হচ্ছে ইনশাল্লাহ। কাস্টমার কাছ থেকে খুব সাড়া পাচ্ছি আমরা। অনেক নতুন আর্টিকেল আসছে, তো কাস্টমাররা সেই আর্টিকেল থেকে প্রোডাক্ট থেকে তাদের পছন্দের সেই প্রোডাক্টগুলো পাচ্ছে। ব্র্যান্ডের পাশাপাশি বিভিন্ন নন ব্র্যান্ড ফুটওয়্যার কোম্পানি ক্রেতা চাহিদার কথা চিন্তা করে নতুন ডিজাইনের জুতা বাজারে এনেছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপে আহমেদাবাদে আগামীকাল ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক ভারত। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে। প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। টি-20 বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করা ফিনালেনের ঝড়ে প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দেয় কিউভিরা। আর দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড 499 রান ও 34 ছক্কার ম্যাচ ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। ফাইনালেও নজর থাকবে নিউজিল্যান্ডের ফিনালেন আর ম্যাট হেনরির দিকে। ভারতের হয়ে নজর কাটতে পারেন ইনফর্ম সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই দুই দলই ফাইনাল খেলেছিল। ক্ষমা চাওয়ার মাধ্যমে ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করে বলেছেন, ইরান উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে আর হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরামহীন হামলার কারণে তারা এটি করতে বাধ্য হয়েছে। ট্রাম্পের দাবি, তেহরান মধ্যপ্রাচ্য দখল করে শাসন করতে চেয়েছিল। হাজার হাজার বছরের মধ্যে এবারই প্রথম তারা প্রতিবেশী দেশগুলোর কাছে হার স্বীকার করেছে। এর পাশাপাশি শনিবার ইরানে আরও কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এসআইআর পরবর্তী ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। ঘটনার প্রতিবাদ জানিয়ে টানা 2 দিন ধরে অবস্থান কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাত থেকে বিক্ষোভের স্থানে বসে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে বিভেদ সৃষ্টি করতেই এমন ষড়যন্ত্র এঁটেছে বিজেপি। আর ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও বাংলা ভাষাভাষীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসব করে বাংলা ভাষাভাষী মানুষের ভোটাধিকার খর্ব করতে চাইছে বিজেপি। এ ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।